যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। লঞ্চ আসবে আসবে বললাম ৩-৪ ঘন্টার বেশি হয়ে গেছে। ঈদের বাজার খুব ভোগান্তি, লঞ্চও পাচ্ছি না এবং কি হয়রানি শিকার হচ্ছি। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। উদ্ধার হয়েছে সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। 200 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে, যেখানে মানে 500 টাকা ভাড়া, 1400-1500 টাকা। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। বগুড়ার ভাড়া চাই 1000 টাকা, 1200 টাকা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সাথে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন মুসল্লিরা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপন। রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। বাস, ট্রেন, লঞ্চে মানুষের ঘরে ফেরার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি আলামিন হক অহনের কাছে। অহন, আপনি তো রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন। এই মুহূর্তে একটু জানতে চাই যাত্রীদের ভিড় কেমন দেখছেন আপনি, এবং ট্রেনগুলো ঠিক সময় মতো ছাড়ছে কিনা? ছাড়ছে না, অন্তত ঘন্টাখানেক দেরিতে ছাড়ছে। এই যেমন উপকূল এক্সপ্রেসটি, আমি যদি সেই দৃশ্য একটু দেখি, কিছুক্ষণ আগে বিমানবন্দর রেল স্টেশনে সেটা এসে দাঁড়ালো। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসে এইখানে কিন্তু আমরা দেখছিলাম যে অন্তত এটি আধা ঘন্টারও বেশি সময় লেট করেই এলো। তার মানে কিছুটা সময় বিলম্ব হচ্ছে, যাত্রীরা অপেক্ষা করছিলেন। এবং অন্যান্য সময়ের যে ভিড়ভাড়টা, বিশেষ করে গতকাল একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে অনেকটা সচেতনতা বেড়েছে যাত্রীদের দিক থেকে, কিন্তু বাড়েনি, বেড়েছে মূলত আমরা দেখছি প্ল্যাটফর্মগুলোতে পুলিশ কিংবা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা কঠোরভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কেউ যেন ছাদে না উঠতে পারে কিংবা অতিরিক্ত যাত্রী না হয়ে কেউ যেন ভেতরে প্রবেশ না করতে পারে। আপনি যে পরিমাণ বসে যাওয়ার যে সিটগুলো রয়েছে তার একটি শতাংশের হারে দাঁড়িয়ে যাওয়ার, অর্থাৎ স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হয়। সাধারণত সেই স্ট্যান্ডিং টিকিট বিক্রি হলেও অধিকাংশ মানুষই টিকিট না কেটেই এই ট্রেনে যাতায়াত করে থাকেন, এবং সেটি নিরুৎসাহিত করার চেষ্টা সবসময়ই ছিল। সেটি কতটা নিরুৎসাহিত গেল সেটি আমরা গেল 2 দিন দেখিনি, বিশেষ করে গতকালের ট্রেনগুলোতে। আজ কিন্তু আমরা এখন এই মুহূর্তে একেবারে সকাল থেকেও কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা যায়নি। তবে এখনকার যে ট্রেনটি সেটি নোয়াখালী যাবে, সেটিতে আমরা দেখছি যে ভেতরে বেশ ফাঁকা, অর্থাৎ যারা বসে যাবেন তারা বেশ আরামেই ঘরে ফিরতে পারবেন, এমনটি ধারণা করা হচ্ছে। তবে আমরা জেনে থাকি যে অন্তত 6টি জেলায় উত্তরের সেই যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেটি সকালে 11:40 যাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সেটি হয়তো বিকেল 5:10 সম্ভাব্য সময়টি দেওয়া হয়েছে, অর্থাৎ 12 থেকে 13 ঘন্টা লেট হয়ে গেছে সেই ট্রেনটি। সেটি একটি দুর্ঘটনার কারণে। এবং সেই যে উত্তরের 6 থেকে 7টি জেলার যে ট্রেনগুলো আছে সেটির কিন্তু শিডিউল বিপর্যয় একেবারে চরমে। তারপরেও এই যে অন্যান্য ট্রেনগুলো সেটি ঘন্টাখানেক পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে, এবং সেটি যাত্রীরা মেনে নিচ্ছেন, বলছেন যে দিন শেষে কষ্ট করে হলেও ঘরে ফেরার যে আনন্দ সেটি নিশ্চয়ই মাতৃমাত্রা যোগ করে ঈদে তারা ঘরে ফিরতে চান। সেটি একটু কষ্ট হলেও সেটি যে কারণে ঘন্টাখানেক কিংবা আধা ঘন্টা সেটি যদি দেরিতেও ছেড়ে যাচ্ছে ট্রেনটি, তাতে আসলে তাদের মধ্যে যাওয়ার যে ক্লান্তি সেটি আমরা দেখছি না। অর্থাৎ দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ সেটি যাত্রীদের চোখে মুখে এখন দেখা যায় কতটা স্বস্তির যাত্রা নিয়ে তারা ঘরে ফিরতে পারেন। লোপা, অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার সদরঘাটে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরিফুর রহমান সবুজ আমাদের সাথে যোগ দিয়েছেন। সবুজ, এই মুহূর্তে লঞ্চে চাপ কেমন দেখছেন, আর যাত্রীদের ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? লোপা, মূলত গতকাল থেকেই দক্ষিণবঙ্গের অর্থাৎ সদরঘাটে যারা লঞ্চে করে মূলত বাড়ি ফিরেন, সেই এলাকায় বা সদরঘাটে যাত্রীর যে চাপ সেটি বাড়তে শুরু করে, এবং আজকে সেই চাপটি আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ আজকে যেহেতু সর্বশেষ কর্মদিবস, সেই কারণে যারা আজকে মূলত অফিস করেছেন বা কর্মক্ষেত্রে ছিলেন
আজকে কর্মক্ষেত্র শেষে তাদের আজকে ছুটি হয়েছে, সেই কারণে দুপুরের পর থেকে যাত্রীর যে চাপ ছিল, অর্থাৎ গতকালকে আজকে সকাল পর্যন্ত যে যাত্রীর চাপ ছিল তার চেয়ে কয়েক গুণ আসলে যাত্রীর চাপ এখানে বেড়েছে। এবং যেহেতু সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত লঞ্চগুলো ছাড়বে, এরপরে সব লঞ্চগুলো এখান থেকে আর ছাড়তে দেওয়া হবে না, সে কারণে খুব অল্প সময়ের মধ্যেই যাত্রীদেরকে মূলত যেতে হবে তাদের যে গন্তব্য, সেই কারণে মূলত এই চাপটি বেড়েছে। এবং ভাড়ার যে বিষয়টি, সেই টুকটাক অভিযোগ তো রয়েছেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে যেন বাড়তি ভাড়া কোনোভাবেই আদায় করা না হয়, এবং ক্ষেত্র বিশেষে ছাড়ও দেয়া হচ্ছে 15% পর্যন্ত, 15% পর্যন্ত। আর যেহেতু গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেই কারণে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কড়া নজরদারি করা হচ্ছে, কোনো যাত্রী যেন ছাদে না উঠে সেই জায়গাটি বারবার নিশ্চিত করা হচ্ছে, মাইকিং করে বলা হচ্ছে কেউ যেন ছাদে না উঠে। এবং এই লঞ্চগুলো, যেহেতু গতকালকের ঘটনাটি লঞ্চগুলো ভেড়ানোর সময় এই ঘটনাটি একজন আরেকজনকে ধাক্কা মেরেছে, সেই ধরনের ঘটনা যেন না হয় সেই জায়গাটি নিশ্চিত করার চেষ্টা করছেন বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ তারা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার গাবতলীতে যেতে চাই। তানভীর মৌসুমকে আমরা দেখতে পাচ্ছি। তানভীর, কি অবস্থা দেখছেন গাবতলী বাস স্ট্যান্ডে? যাত্রীদের ভিড় কেমন এবং তারা কি বলছেন? কোন ধরনের অভিযোগ তারা করছেন কিনা? লোপা, অভিযোগের বিষয়টা দিয়ে আসলে শুরু করি। যে অভিযোগের বিষয় বলতে চাই, গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বাড়তি ভাড়া নিয়ে একটি অভিযোগ আসছে, এবং বাড়তি ভাড়ার বিষয়টি হচ্ছে যে নির্ধারিত যে ভাড়াটি থাকে বা অন্যান্য সাধারণ সময় যে ভাড়াটি থাকে তার থেকে 1.5 গুণ 2 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ কিন্তু উঠেছে। অনেকেই সেই অভিযোগ করছেন। রংপুরের ক্ষেত্রে, বগুড়ার ক্ষেত্রে, এরকম বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে এ ধরনের অভিযোগগুলো আছে। তবে ভিড়ের কথা যদি বলতে চাই, ভিড় আজকে তুলনামূলক একটু কম, এবং আমরা দেখেছি যে আসলে এখন পর্যন্ত এই সময়টাতে খুব একটা ভিড় নেই, কারণ গতকালকে একটি বড় যাত্রীদের চাপ গিয়েছিল, এবং সেই চাপটি কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে এখানে, যেখানে আমরা দেখেছিলাম যে এখানে সেই চাপটি কিন্তু আজকে গতবারের তুলনায় কিছুটা, গত দিনের তুলনায় কিছুটা হলেও কম। লোপা, তানভীর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহাটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা। যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে দুটি উদ্ধার টিমের প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করেন। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর, বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন, এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের 1599 মসজিদে 1771টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায় অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। ঈদের দিন ভোরে 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল 8:30টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়।
25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে তখন হয়তো চেঞ্জ করার হয়তো প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশির কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে ঈদের দিন সকালে যমুনায় সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পুরো এলাকা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন কূটনীতিক সহ গণ্যমান্য ব্যক্তিরাও। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের জন্য প্রস্তুত যমুনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরও। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না। দর্শক, রাজধানীর যমুনা ফিউচার পার্কে চলছে শেষ সময়ের ঈদের কেনাকাটা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষের সমাগম কেমন দেখছেন? লোপা, এরই মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়েছেন, তবে এখনও যারা আছেন একদম শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। তারা হয়তো কিছু কিছু পণ্য বাকি থেকে গেছে বা কিছু কিছু পণ্য আরও নতুন করে তালিকাভুক্তি, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু কেনাকাটা করতে আসছেন। আর যমুনা ফিউচার পার্ককে বেশিরভাগ মানুষেরই স্বস্তির একটি জায়গা, কারণ একই ছাদের নিচে আসলে সমস্ত ধরনের পণ্য তারা পেয়ে যান, যেটি হয়তো নিউ মার্কেট কিংবা অন্যান্য যে সমস্ত মার্কেট রয়েছে সেগুলোতে কেনাকাটা করতে গেলে বিভিন্ন দোকান ঘুরে সময়ের একটা ব্যাপার থাকে। তবে এই যেহেতু একদম শেষ মুহূর্ত, সময়ও হাতে বেশ, প্রত্যেকটি সেকেন্ড কাউন্ট হচ্ছে এখন, অর্থাৎ হয়তো খুব মানে আর 1-2 দিন হাতে আছে, ফলে সেই জায়গা থেকে সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আসলে যমুনা ফিউচার পার্কে ক্রেতাদের আসা এবং তারা প্রত্যেকটি দোকান ঘুরছেন, পছন্দের জিনিসটি কিনছেন। আর যেহেতু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল এটি, প্রায় 41 লাখ বর্গফুটের জায়গা এবং সেখানে কয়েক শত ব্র্যান্ড রয়েছে, নামী দামি বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড, ফলে প্রচুর অপশনস রয়েছে এবং সেই কারণে আসলে প্রচুর মানুষও একদম শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটিতে ব্যস্ত রয়েছেন যমুনা ফিউচার পার্কে। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার 2,500 কোটি টাকা প্রদান করেছে, তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি রফতানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের সন্তানদের মাসিক 2,000 টাকা শিক্ষা ভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। চট্টগ্রামের টেরি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 2 জনের। পুড়ে ছাই হয়ে গেছে একটি মার্কেটের 6 থেকে 7টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কেবি অর্কিড মার্কেটের 4 তলায় একটি টেইলার্সে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।